ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। Any digital piracy of this content is a criminal offense. স্টোরিলাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্টস আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে মরণ ভোমরা গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণ ভোমরা। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। বড়দিনের ছুটি শেষ হতে আর দেরি নেই। গত কদিন ধরে ঝোড়ো বাতাস দিয়ে বেশ ভালো রকম শীত পড়েছে। সন্ধ্যার পর আমরা মাত্র 3 জন ক্লাবের সদস্য চারিদিকের দরজা জানলা বন্ধ করে দিয়ে চিমনির গনগনে আগুনের সামনে বসেছিলাম। বাইরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ আর ঝোড়ো বাতাস মিলে একটা দুর্যোগ সৃষ্টির চেষ্টা করছিল। অমূল্য বলল, আজ আর কেউ আসছে না বুঝলে, চলো বাড়ি ফেরা যাক। 3 জনে ভূতের মতো বসে থেকে কোনো লাভ নেই, 4 জন হলেও না হয় তবু ব্রিজ খেলা যেত। বড়দা ছোট ছোট চোখে আগুনের পানি চেয়ে বসেছিল। কতকটা যেন অন্যমনস্কভাবেই বলল, সেবারে এই ডিসেম্বর মাসে কাশলে গিয়েছিলাম। বাপ রে বাপ, কি শীত! মাথার ঘিলু পর্যন্ত জমে যাওয়ার উপক্রম। হ্যাঁ, পালিয়েই আসতুম যদি না একটা ভারী আশ্চর্য ব্যাপার ঘটে সব একেবারে ওলট পালট করে দিত। আচ্ছা, কত বড় গঙ্গা ফড়িং তোমরা দেখেছো বলো দেখি? আষাঢ়ে গল্প ফাঁদবার মতলব, ওসব চালাকি চলবে না বড়দা, আমি উঠলুম। আমি জিজ্ঞাসা করলাম, কাশৌলি গিয়েছিলে কেন? বড়দা বলল, পুকুরে কামড়েছিল। সেই কথাই তো। জানি জানি, সে বিষ এখনো তোমার শরীর থেকে বেরোয়নি, তাই তো? আমি আর এখানে থাকছি না, তোমার গঙ্গা ফড়িং নিয়ে তুমি থাকো। অমূল্য উঠে পড়ল। শালখানা ভালো করে গায়ে জড়িয়ে ঘুমটার মতো করে মাথায় দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ ছিল। ঠেলা দিয়ে খুলতেই অমূল্য চমকে উঠল, বলল, এই কে রে? মশাই, আসতে পারি কি? অপরিচিত কণ্ঠস্বরে ফিরে দেখলাম ওভারকোট আর মাংকি ক্যাপে পুরো শরীর ঢেকে একটা লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুখ চোখ কিছুই দেখা গেল না, শুধু ওভারকোটের কলারের আড়ালে একজোড়া কালো গোঁফের আভাস পাওয়া গেল মাত্র। অমূল্য জিজ্ঞেস করলো, কি চান? এইটা কি বাঙালিদের ক্লাব? বড়দা আহ্বান করে বলল, হ্যাঁ আসুন, ভেতরে এসে বসুন।
অমূল্য, দরজাটা ভেজে দিয়ে শোয়ে, ঠান্ডা হাওয়া আসছে। লোকটি ঘরে এসে প্রথমে মাংকি ক্যাপ ও পরে ওভারকোট খুলে চেয়ারের পিঠের উপর রাখল। তখন প্রকাণ্ড খোলের ভিতর থেকে অতি ক্ষুদ্র শামুকের মতো তার চেহারাখানা বেরিয়ে আসলো। মানুষ যে এত রোগা হয়েও বেঁচে থাকতে পারে তা এই লোকটিকে না দেখে ধারণা করা কঠিন। বয়স বোধ করি 35-36-এর বেশি নয়, কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধি বা মানসিক দুশ্চিন্তা তার রোগা শরীরটির প্রত্যেক জায়গায় যেন জরার ছাপ মেরে দিয়েছে। মাংসহীন মুখের উপর ঘন কালো একজোড়া গোঁফ মুখখানাকে আরো শুষ্ক শ্রীহীন করে তুলেছে। কপালে গভীর কালো রেখা, মুখের রং ফ্যাকাশে হলদে, মাথার দুই পাশে বড় বড় একজোড়া কান যেন ডানা মেলে ওড়বার উপক্রম করছে। তার মুখের সমস্ত প্রত্যঙ্গই মৃত বলে মনে হয়। কেবল কালিমা বেষ্টিত বড় বড় দুটো চোখ যেন দেহের শেষ প্রাণ শক্তিটুকু ছিনিয়ে নিয়ে জল জল করে জ্বলছে। অজীর্ণ ম্যালেরিয়া প্রভৃতি ব্যাধির তাড়নায় যারা শীতকালে সুজলা বাংলাদেশের মায়া কাটিয়ে পশ্চিমে বেড়াতে আসেন, তাদের মধ্যে এই ধরনের চেহারা দু একটা যে দেখিনি তা নয়। বুঝলাম ইনিও একজন স্বাস্থান্বেষী জীব, হাওয়া বদলে এসেছেন। মনে মনে ভাবলাম, কেবলমাত্র মুঙ্গেরের জল হাওয়া এই কঙ্কালে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে কি? ঘোর সন্দেহ হলো। অমূল্য জিজ্ঞেস করলো, আপনি কি ক্লাবের কোনো সদস্যকে খুঁজছেন? লোকটি একবার আমাদের তিনজনের মুখের দিকে চেয়ে দেখল। তার গোঁফজোড়া সামান্য নড়ে উঠল। তারপর অদ্ভুত রকমের একটা হাসি হেসে বলল, তা হতেও পারে, এখনো ঠিক বুঝতে পারছি না আর কি। এরকম অদ্ভুত একটা কথা শুনে আমরা অবাক হয়ে রইলাম। লোকটি আবার বলল, আমি এ শহরে নতুন, এই আজ 3 দিন হলো এসেছি। ওই ডাক বাংলোয় আছি, কিন্তু এই কদিন বাঙালির সঙ্গে কথা না কয়ে হাঁপিয়ে উঠেছি মশাই। আজ সন্ধেবেলা বেয়ারার কাছে খবর পেলুম এখানে বাঙালিদের একটা ক্লাব আছে, তাই খোঁজ করতে করতে এসে হাজির হয়েছি। আর থাকতে পারলুম না। বেশ করেছেন, যতদিন থাকে নিয়মিত আসবেন, আমরা খুশি হব। তা স্বাস্থ্য উপলক্ষে এখানে আসা হয়েছে বুঝি? এই না না, স্বাস্থ্য তো আমার এই বেশ ভালোই, হ্যাঁ, এই বেশ ভালোই। কিছুক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ তিনি তার উজ্জ্বল চোখ দুটো তুলে বললেন, সেজন্যে নয় মশাই, মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, তাই ভারতবর্ষময় ছুটোছুটি করে বেড়াচ্ছে, কিন্তু ওই রেহাই নেই। যেখানেই যাই মৃত্যু আমার পেছনে লেগে আছে। মনে ভাবি আর বাঙালির সঙ্গে দেখা করবো না, কিন্তু পারি না, প্রাণ হাঁপিয়ে ওঠে। কথাটা কেমন খাপ ছাড়া ঠেকল, কিন্তু তবু মৃত্যু যে তাকে তাড়া করেছে এবং যে কোনো সময় ধরে ফেলবে সে বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ ছিল না। তাই তাকে সান্ত্বনা দেওয়ার অভিপ্রায় বললাম, এখানকার আবহাওয়া খুব ভালো, কিছুদিন থাকুন, নিশ্চয় সেরে উঠবেন। লোকটি তার পকেট থেকে একটা চামড়ার সিগার কেস বার করলো, বলল, ধূমপান করেন কি?
বলে 3টি পেল্লাই দর্শন সিগার আমাদের 3জনকে দিয়ে একটি নিজে ধরিয়ে টানতে আরম্ভ করলো। আমরা নির্বাক হয়ে তার মুখের দিকে চাইলাম। এই শরীরের উপর এইরূপ বিকটাকৃতি বিষাক্ত করা সিগার টেনে লোকটা কয়দিনই বা বাঁচবে? আমাদের মুখের দিকে কিন্তু তার নজর ছিল। সে কিছুটা হেসে বলল, আপনারা ভুল করছেন। আমি দেখতে একটু রোগা বটে, কিন্তু আমার শরীরে কোনো রোগ নেই। এই ধরুন তো আমার পাঞ্জা। এই বলে সে কাঠির মতো আঙুলযুক্ত কঙ্কালসার হাতখানা আমার দিকে বাড়িয়ে দিল। পাগল নাকি? আমি তাড়াতাড়ি বললাম, এই না না, সে কথা বলিনি। আমি বলছিলাম ধরুন পাঞ্জা। লোকটির চোখ দুটো ধক করে জ্বলে উঠল। আমরা মনে মনে প্রমাদ গুনলাম। কোথা থেকে একটা উন্মাদ এসে জুটল। আমরা পরস্পরের মুখ চাচাই করছি দেখে লোকটা হঠাৎ নাছোড়বান্দা হয়ে বলল, আপনারা ভাবছেন রোগা বলে আমার গায়ে জোর নেই। ভুল। পাঞ্জায় গামা পালোয়ানও আমাকে হারাতে পারেন না। এই ধরুন পাঞ্জা। কি করি? নিরুপায় হয়েই তার পাঞ্জা ধরলাম। নিজের দৈহিক শক্তি সম্বন্ধে ভালো ধারণাই ছিল। ভয় হলো বুঝি একটু চাপ দিলেই ওই প্যাকাটির মতো আঙুলগুলো মটমট করে ভেঙে যাবে। কিন্তু তার হাতে হাত দিয়েই বুঝলাম সে আশঙ্কা অমূলক। তার আঙুলগুলো ইস্পাতের তারের মতো আমার আঙুলগুলোকে জড়িয়ে ধরল। আমি যতই বল প্রয়োগ করি তার কবজি ততই লোহার মতো শক্ত হতে থাকে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। চেয়ে দেখলাম আমার প্রতিদ্বন্দ্বীর মুখ নির্বিকার। দাঁতে সিগার চেপে স্বচ্ছন্দে ধোঁয়া ছাড়ছেন। ক্রমে আমার হাত অসাড় হয়ে আসতে লাগলো। তারপর সবিস্ময়ে দেখলাম হাতখানা আমার অজান্তেই ঘুরে যাচ্ছে। আমার কবজির কাছে হঠাৎই মট করে একটা শব্দ হলো। ব্যাস খাবার। বলে লোকটা পাঞ্জা ছেড়ে দিল। আমি স্তম্ভিতভাবে অবশ হাতখানা তুলে বসে রইলাম। খানিকক্ষণ কেউ কোনো কথা বলল না। লোকটা আধ বোঝা চোখে সিগার টানতে লাগলো। অবশেষে অমূল্য জিজ্ঞেস করলো, মশাইয়ের নামটি কি? ভূতনাথ শিকদার। এই দেখলেন তো যা বললুম সত্যি কি না? এই রোগ আমার শরীরে নেই মশাই, রোগ এইখানে। এই বলে সে নিজের কপালে আঙুল ঠেকালো। বড়দা নিজের চেয়ারখানা ভূতনাথ শিকদারের পাশ থেকে একটু সরিয়ে নিয়ে বলল, আচ্ছা, আপনি যে অদ্ভুত শক্তির পরিচয় দিলেন তা তো চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না, ভোজবাজি বলে মনে হচ্ছে। কিন্তু শরীর যদি আপনার নিরোগী হয় তবে আপনি এত রোগা কেন? মাথার কি কোনো অসুখ আছে? না, মাথার কোনো অসুখ নেই মশাই। অসুখ আমার কপালের, ভাগ্যের। বলছি তো, মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। না, কথাটা আর একটু খোলসা করে না বললে ঠিক বুঝতে পারছি না। বড়দার কথায় শিকদার চুরুটে 3-4টে টান দিয়ে
কি যেন চিন্তা করলো, তারপর বলল, আচ্ছা বলছি, কিন্তু এ কথা শুনবার পর আর আপনারা আমার এই মুখও দর্শন করতে চাইবেন না। এই ভয় তো দেশ দেশান্তরে পালিয়ে বেড়াচ্ছি, বাঙালির ছায়া মারাতে চাই না, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না জানেন। আপনারা আমায় মাফ করবেন, আমি একটা মহা অলক্ষণ, যাদের সঙ্গে মিশি তাদেরই অমঙ্গল হয়। তার কথাগুলো এমন একটা অবসন্ন করুণ রেশ রেখে গেল যে কিছু না বুঝেও আমার হৃদয় সহানুভূতিতে ভরে গেল। হয়তো লোকটি জীবনে অনেক দুঃখ শোক পেয়েছে, তাই মাথাটা কিছুটা খারাপ হয়ে গিয়েছে। মনে করে যার সাথে কথা বলবে তারই অমঙ্গল করবে। আমার এক দূর সম্পর্কের পিসিমার এরকম হয়েছিল। 1 বছরের মধ্যে স্বামী, 3 পুত্র, 7টি নাতি নাতনি হারিয়ে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। সব সময় চোখে কাপড় বেঁধে বসে থাকতেন, বলতেন, আমি কারোর মুখ দেখব না, আমার দৃষ্টি যার উপর পড়বে সে আর বাঁচবে না। ভূতনাথ শিকদারেরও হয়তো সেই রকমই কিছু হয়ে থাকবে। আমি বললাম, তা হোক, আপনি বলুন, ওসব অলক্ষণ কুলক্ষণ আমরা মানি না। আপনাদের তরুণ বয়স, ওসব না মানাই স্বাভাবিক। ভূত প্রেত পরকাল সুখদেহ এসব আপনাদের মানতে বলছি না, কিন্তু আসন্ন দুর্ঘটনা যে আগে থাকতে মানুষের জীবনে ছায়াপাত করে, এ কথাও কি আপনারা স্বীকার করেন না? এ প্রশ্নের উত্তর আমাদের কারোর কাছেই ছিল না, তাই আমরা চুপ করে রইলাম। শিকদার বলতে লাগলো, তবে ব্যাপারটা গোড়া থেকেই বলি। আমি যে কেন মনুষ্য সমাজ থেকে পালিয়ে বেড়াচ্ছি তা শুনলে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন, কিন্তু সত্যিই আমি পাগল নই। আপনাদের মতো সহজ স্বাভাবিক মানুষ, 5 জনের সঙ্গে মিলে মিশে হেসে কেঁদে সাধারণ মানুষের মতো জীবনটা কাটাতে চাই, কিন্তু কিন্তু পারি না। কেন পারি না জানেন? ভয়, দারুণ ভয়। আমি কারোর সঙ্গে মিশতে পারি না। একটা বিরাট আতঙ্ক সব সময় আমাকে গ্রাস করে রেখেছে। যখন একলা থাকি বেশ থাকি, কিন্তু আপনারাই বলুন তো, মানুষ একলা সঙ্গীনভাবে কতদিন থাকতে পারে? তাই মাঝে মাঝে ছুটে বেরিয়ে পড়তে হয়। আমি বিয়ে করিনি, কেন করিনি তা সহজেই বুঝতে পারবেন। বাপ মা অনেক দিন গত হয়েছেন, আত্মীয় স্বজনও সেই রকম বিশেষ কেউ নেই। চিতপুর রোডে পৈতৃক বাড়িখানা এখনো বিক্রি করিনি, টাকাও যথেষ্ট আছে, কিন্তু তবু একটা সৃষ্টি ছাড়া অন্ধকার ধূমকেতুর মতো কেবল শূন্যের মাঝখানে ছুটে বেড়াচ্ছি। কেন? যখন আমার 16 বছর বয়স, তখন একদিন গ্রীষ্মের দুপুরবেলায় 3 জন সমবয়স্ক বন্ধুর সঙ্গে আমি আমাদের বাড়ির তেতলায় একটা ঘরে বসে তাস খেলছিলাম। সেই দিনটা হচ্ছে আমার জীবনের একটা অভিশাপ। স্কুলে গরমের ছুটি হয়ে গিয়েছে, রোজই আমাদের এই রকম খেলা বসে। তেতলার এই ঘরটি দিব্যি নিরিবিলি। চিতপুর রোডের চিৎকার সেখান পর্যন্ত পৌঁছয় না, শুধু মাঝে মাঝে
ড্রামের ঢং ঢং শব্দ শোনা যায়। সেদিন আমরা চারজন আপন মনে বসে খেলছি। এমন সময় খোলা জানলা দিয়ে একটা কালো বোমরা ঘরে ঢুকে আমাদের ঘিরে ভন ভন করে ঘুরতে লাগলো। খেলায় এত মগ্ন ছিলুম যে এই প্রথমটা লক্ষ্যই করি, কিন্তু সেটা যখন মাথার চারিদিকে ঘুরপাক খেতে আরম্ভ করলে তখন আমরা চারজনেই উঠে তাকে তাড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু সেও কিছুতেই যাবে না। পাখা দিয়ে ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে যতই তাকে মারবার চেষ্টা করি সেও ততই আমাদের লক্ষ্য এড়িয়ে কখনো নিচুতে কখনো প্রায় 20 কাঠের কাছে উঠে ঘুরতে থাকে। আমরা যেই আবার খেলতে বসি অমনি আমাদের কানের কাছে এসে ভোঁ ভোঁ শব্দ করে উঠতে আরম্ভ করে। প্রায় আধ ঘন্টা তার পিছনে লেগে থাকবার পর যখন আমরা হয়রান হয়ে পড়েছি তখন বোমরাটা ভন ভন করে এসে একবার আমাদের মাথার চারিদিকে চক্কর দিয়ে নিজে থেকেই জানলা দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, বেরিয়ে গেল। বাইরের গরম বাতাসে তার ক্রুদ্ধ গঞ্জন ক্রমে ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। মিলিয়ে গেল। গোপাল বলল, দেখ ভাই, আশ্চর্য বোমরা। একবার আমি ব্যাডমিন্টন ব্যাট দিয়ে মারলুম, ঠিক মনে হলো বোমরাটা দাঁতের ভেতর দিয়ে গলে গেল। বীরেন বলল, তো অত বড় বোমরা কখনো অতটুকু ফাঁক দিয়ে গলতে পারে? যা। হরিপদ বলল, কিন্তু এই কলকাতা শহরে বোমরা এলো কোত্থেকে ভাই? হ্যাঁ, কাছে পিঠে কোথাও তো বাগানও তো নেই। সত্যি তো, বোমরা এলো কোত্থেকে? হ্যাঁ, এলো কোত্থেকে? আমরা নানা রকম আঁচ আন্দাজ করতে লাগলো, কিন্তু কোনোটাই বেশ লাকসই হলো না। তখন আমাদের বয়স কম, বোমরা কোথা থেকে এলো এই সমস্যা নিয়ে বেশি মাথা ঘামালুম না, কিন্তু বোমরাটাকে মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতেও পারলুম না। পরদিন দুপুরে গোপাল তাস খেলতে এলো না। তিনজনে খেলা জমলো না। সারা দুপুর গল্প করে আর গোপালকে গালাগাল দিয়ে কাটিয়ে দিল। গোপাল গ্রে স্ট্রিটে থাকতো। বিকেলবেলা তার বাড়ি গিয়ে দেখলুম সে বিছানায় শুয়ে আছে, মাথায় বরফ দেয়া হচ্ছে। আমায় দেখে চিনতে পারলে কিনা ঠিক বোঝা গেল না। চোখের দৃষ্টি ঘোলাটে লাল, শুধু একবার গুঙিয়ে গুঙিয়ে কি একটা কথা বললে, মনে হলো যেন বললে বোমরা বোমরা। তার চারিদিকে ডাক্তার আর বাড়ির লোক ভিড় করেছিল, কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারলুম না গোপালের কি হয়েছে। পরে শুনেছিলাম সর্দি কর্মী, সানস্ট্রোক। আমি চুপি চুপি চোরের মতো বাড়ি ফিরে এলুম। তার সেই অস্পষ্ট কথাটা আমার মাথার মধ্যে কেবলই গুমড়ে গুমড়ে উঠতে লাগলো। ভোমরা ভোমরা ভোমরা। পরদিন গোপাল মারা গেল। সেই থেকে কি করে জানি না আমার মনে গেঁথে গেল যে সেই ভোমরাটা ছিল মৃত্যুর দূত। গোপালের দিন যে ফুরিয়ে এসেছে সেই খবরটা সে আমাদের দিতে এসেছিল। তারপর থেকে এই 20 বছরের মধ্যে কতবার বোমরা দেখেছি জানেন? 321 বার। আর একবারও আমার বোমরা দেখা নিষ্ফল হয়নি। নিভে যাওয়া সিগারটা আগুনের মধ্যে ফেলে দিয়ে শিকদার আর একটা সিগার ধরালো। আমরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম। শিকদার বলল,
প্রথম প্রথম মনে হতো বুঝি আমার মনের ভুল, কিন্তু তা নয়। ভোমরাটাকে সকলেই দেখতে পায় এবং দেখার 3 দিনের মধ্যে যারা দেখেছে তাদের মধ্যে একজনের মৃত্যু অনিবার্য। বাবা মারা যাওয়ার আগে ভোমরা দেখলুম, মার বেলাতেও দেখা পেলুম। ক্রমে মানুষের সঙ্গ আমার কাছে ভয়াবহ হয়ে উঠল, সর্বদাই আতঙ্ক। কি জানি কখন ভোমরা দেখে ফেলি। হয়তো 5 জন বন্ধু বান্ধব মিলে গল্প করছি, হঠাৎ ভোমরা দেখা দিলেন। দুম করে বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ল। আমার এই সুস্থ সবল বন্ধুদের মধ্যে একজনের মেয়াদ ফুরিয়েছে। 3 দিনের মধ্যে তাকে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে, যেতে হবে, যেতে হবে। একটা উৎকট কৌতূহল হতো, জানতে ইচ্ছে করতো এদের মধ্যে কাকে ভোমরা নোটিশ দিয়ে গেল। হ্যাঁ, কাকে নোটিশ দিল। মনে মনে আন্দাজ করবার চেষ্টা করতুম এবার কার পালা। হ্যাঁ, এবার কার পালা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আন্দাজ ঠিক হতো না। ভোমরার মৃত্যু পরোয়ানার মধ্যে ওইটুকু ছিল কৌতুক। কার ওপর সমন জারি করে গেল শেষ পর্যন্ত বোঝা যেত না। একবারকার ঘটনা বলি। বর্ধমানে মামার বাড়ি গিয়েছি। মামার অনেকগুলো ছেলে মেয়ে। পৌঁছানোর পর দিন সকালবেলা আমরা সকলে মিলে বারান্দায় বসে চা খাচ্ছি। এমন সময় ভোমরার আবির্ভাব হলো। আমার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। সুবি বলে মামার একটা বছর 10-এর মেয়ে দেয়ালের ধারে বসে চা তৈরি করছিল। ভোমরাটা উড়তে উড়তে দেওয়ালে ঠোকর খেয়ে টপ করে পড়লো একেবারে সুবির মাথায়। সুবি হাউ মাউ করে উঠে দাঁড়াতেই জ্বলন্ত স্টোভটা উল্টে গিয়ে তার কাপড়ে আগুন ধরে গেল। ভোমরাটা ভোঁ করে উড়ে পালালো। আমরা 5 জনে মিলে সুবির কাপড়ের আগুন নেভালুম বটে, কিন্তু তার পা দুটো ঝলসে একেবারে সাদা হয়ে গেল। ডাক্তার এসে ওষুধপত্রের ব্যবস্থা করে বলে গেলেন সিরিয়াস কিছু নয়, খুব বেঁচে গেছে। আমি মনে মনে বললুম, বেঁচে মোটেই যায়নি, এ ভোমরার নোটিশ, ব্যর্থ হবার নয়। ঘা থেকে সেপটিক, তারপরে সাপ। দুপুরবেলা সুবির জ্বর এলো। সন্ধ্যার সময় আমি একটা ছুট করে ঊর্ধ্বশ্বাসে বর্ধমান ছেড়ে পালালুম। সুবিটা বড় ভালো মেয়ে ছিল। মামাতো ভাই বোনের মধ্যে তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসতুম। বাড়ি ফিরে এসে কাউকে কিছু বললাম না, না না না, কাউকে কিছু বললাম না। যথাসময়ে টেলিগ্রাম এলো, সুবির কিছু হয়নি, মামা হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন। ভোমরার অভিসন্ধি বোঝবার চেষ্টা করেছিলাম, তাই সে আমার সঙ্গে একটু ইয়ার্কি করে গেল। ইয়ার্কি 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 করে গেল। আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখুন। সর্বদা যেন মৃত্যুর দূতকে সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছি। অনেক ভেবে ভেবে একটা মতলব ঠিক করলাম। দিনের বেলা যতদূর সম্ভব একলা থাকতো, রাত্রির বেলা বাড়ি থেকে বার হতুম। মনের ভাবটা এই যে রাত্রিরে তো আর ভোমরা আসতে পারবে না, না এই রাত্রিরে তো আর কিন্তু আমার ফন্দি খাটলো না। দিন রাত্রি নির্বিচারে ভোমরা আসতে লাগলো। রাত্রিরে কানা মাছির মতো
টাউরি খেতে খেতে আসে, আবার টাউরি খেতে খেতে চলে যায়। আমার মানসিক অবস্থা ক্রমে লোকের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই জিজ্ঞাসা করে, তুই এমন কুনো হয়ে যাচ্ছিস কেন? চেহারাটাও দিন দিন ভূতে বাবা গোচর হয়ে যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমি চুপ করে থাকি। কি বলবো? সত্যি কথা কিছুতেই মুখ ফুটে বলতে পারি না। অতঃপর বাবা মা মারা যাবার পর থেকে এই নিরুদ্দেশ যাত্রা শুরু হয়েছে। মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু মৃত্যুদূত আমার সঙ্গ ছাড়ে না। এক এক সময় হাত জোর করে ডাকি, মরণ ভোমরা, তুমি এবার আমাকে দাও, এই দুঃসহ শাস্তি থেকে আমাকে নিষ্কৃতি দাও। কিন্তু আমার প্রার্থনা মঞ্জুর হয় না। সংসারে কেবল আমি যেন অমর, সকলের মৃত্যুর পরোয়ানা বয়ে বেড়াচ্ছি, বয়ে বেড়াচ্ছি। শিকদারের কণ্ঠস্বর একটা গভীর নিরাশার মধ্যে মিলিয়ে গেল। তার কথাগুলো ঘরের মধ্যে যেন একটা অবাস্তব দুঃস্বপ্নের জাল বুনে দিয়েছিল। আমরা আগুনের দিকে তাকিয়ে মোহাচ্ছন্নের মতো বসে রইলাম। কিছুক্ষণ পরে অমূল্য জিজ্ঞেস করলো, আপনি শেষ কবে মরণ ভোমরা দেখেছেন? শিকদার চোখের উপর দিয়ে ডান হাতখানা একবার চালিয়ে বলল, 7 দিন আগে আগ্রায় তাজ দেখতে গিয়েছিলাম। সেখানে একটি বাঙালি দম্পতির সঙ্গে দেখা হলো। স্বামী স্ত্রী দুজনে মিলে তাজ দেখতে এসেছে। ছেলে মানুষ, নতুন প্রেম, প্রেমের মহাতীর্থে নিজেদের সম্মিলিত ভালোবাসা বোধহয় নিবেদন করতে এসেছিল। তারপর ভোমরা সেই রাত্রেই আগ্রা ছেড়ে চলে এলুম। আর যাবো না, আর যাবো না, আর যাবো না। চারজনেরই সিগার নিভে গিয়েছিল। আবার ধরিয়ে নিঃশব্দে টানতে লাগলাম। মিনিট 15 সকলেই চুপচাপ। হঠাৎ শিকদার বলল, একটু গরম বোধ হচ্ছে না, জানলাটা খুলে দিতে পারি? বদ্ধ ঘরে সিগারেটের কটু ধোঁয়া ও আগুনের উত্তাপে সত্যি দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আমরা ঘাড় নেড়ে সম্মতি দিতেই শিকদার উঠে পশ্চিম দিকের জানলাটা খুলে দিল। বড়দা আমার কানে কানে বলল, একেবারে বদ্ধ পাগল, ম্যানিয়াক, ওর চোখের চাহনি দেখেছ? শিকদার জানলা খুলে দিতেই একটা এলোমেলো কনকনে হাওয়া ঘরে ঢুকে আমাদের উত্তপ্ত মুখের উপর যেন ঠান্ডা হাত বুলিয়ে দিল। টেবিলের উপর আলোটা নিভো নিভো হয়ে আবার জ্বলে উঠল। শিকদার ফিরে এসে চেয়ারে বসেছে, এমন সময় ও কিসের শব্দ? চারজনেই চেয়ারের উপর সোজা শক্ত হয়ে বসলাম। পরক্ষণে খোলা জানলা দিয়ে একটা কালো কুচকুচে ভোমরা পাখার শব্দে আমাদের মগজ ভরিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। মন্ত্রমুগ্ধের মতো আমরা তার দিকে তাকিয়ে রইলাম। ভোমরা টেবিলের উপরের বাতিটাকে একবার প্রদক্ষিণ করল, তারপর শোঁ করে ওপরে উঠে গিয়ে ছাদে বাধা পেয়ে টপ করে মেঝেয় পড়ে গেল। কিছুক্ষণ তার গুঞ্জন নিস্তব্ধ।
আবার ভন করে শব্দ হলো। ভোমরা মেঝে থেকে উঠে একবার বিদ্যুৎ বেগে ঘরময় উড়ে বেড়ালো। তারপর আমাদের কানের পাশ দিয়ে ছুটে গিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। তার গুঞ্জন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অবশেষে মিলিয়ে গেল। শিকদার উঠে দাঁড়ালো, তার চোখ দুটো পাগলের মতো, প্রায় চিৎকার করে বলল, ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন, আমি একটা অভিসম্পাত, আর কখনো আমার দেখা পাবে না, পাবেন না। এই বলে শিকদার ওভারকোট ও টুপি ফেলেই ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। আমরা 3 বন্ধু বিহবল জিজ্ঞাসুভাবে পরস্পরের মুখের পানে চাইলাম। বুকের ভিতরটা তোলপাড় করতে লাগলো। 3 দিনের মধ্যে কাকে যেতে হবে? শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে মরণ ভোমরা। গল্প পাঠ বড়দা, অমূল্য এবং ভূতনাথ শিকদারের চরিত্রে চান্দ্রিক দে। ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা, পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।